আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বিগত ১৫ বছর এবং জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারলেই সবার প্রত্যাশা পূরণ সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের কাউন্সিলে লন্ডন থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দলের ভেতরে ও দেশে গণতন্ত্রের ভিতকে মজবুত করে দায়বদ্ধতা সৃষ্টি করতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ ৭ বছর পর ড্যাবের কাউন্সিল ও নির্বাচন উপলক্ষে এই আনন্দমুখর পরিবেশ। কাউন্সিলে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে আহতদের যে সেবা চিকিৎসকরা দিয়েছেন সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, গত বছরের ৫ আগস্ট মানুষ দমবন্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছে। এখন সবার প্রয়োজন দায়বদ্ধতা সৃষ্টির মধ্য দিয়ে আহত নিহতদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা। গত ১৫ বছরে কয়েক হাজার যে মানুষ গুম খুনের শিকার হয়েছে, হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত ১৫ বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। ফ্যাসিবাদী শাসনামলের দমন পীড়নের কারণে দলে অনেক ক্ষেত্রে গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি জানিয়ে তারেক রহমান বলেন, প্রতিটি মানুষ পরিবর্তন চায়, তাই দল ও দেশে গণতন্ত্রের চর্চাকে মজবুত করার বিকল্প নেই। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভিতরেই প্র্যাকটিস করে না, তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? কথাটি ঠিক বেঠিক দুটোর মাঝামাঝি। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ভোটাধিকারের পাশাপাশি মানুষের মৌলিক চাহিদাও পূরণ করতে হবে। শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। সম্মেলন শেষে ড্যাবের নির্বাচনে অংশ নেন কাউন্সিলররা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, ২০২৪ সালের ১৭ জুলাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা ছিল সেটি বহাল থাকবে। এর আগে শুক্রবার মধ্যরাতে হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। মেজবা হাসানের রিপোর্ট। হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। হলপাড়া থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন রাজু ভাস্কর্যের পাদদেশে। অংশ নেন রোকেয়া হল সহ বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গুপ্ত এবং প্রকাশ্যে সব ধরনের কমিটি বাতিল করে হল রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো আবাসিক হল রয়েছে, সেই আবাসিক হলের রাজনৈতিক কোনো প্রভাব থাকতে পারবে না, এটা আমাদের শক্ত অবস্থা। ছাত্রদল কমিটি ঘোষণা করছে, যেটা আসলে হলের যে নিয়ম এবং প্রভোস্টের স্বাক্ষর করা যে অঙ্গীকারনামাটা ছিল সেটার ফুল পরিপন্থী। আবার যদি কেউ হলে হলে গণরুম ফিরিয়ে নিয়ে আসতে চায়, আবার যারা হলে হলে গুপ্ত রাজনীতির চর্চা শুরু করেছে, তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাকশন থাকবে কিনা। পরে ভিসি চত্বরে অবস্থান নিলে কিছুক্ষণ পর বেরিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর। তোমাদের যেটা বললাম, সহযোগিতা 1 ঘন্টার বেশি সময় পর প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয় ২০২৪ সালের ১৭ জুলাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণায় বহাল থাকবে। আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। তারা কেন্দ্রে করতে পারবে, তারা ডাকসু বা মধুর ক্যান্টিন, কলা ভবন তারা করতে পারবে, যেটা সমঝোতা হয়েছিল। কিন্তু আমরা কোনো ছাত্র সংগঠনকে ফোর্স করতে পারি না যে আপনি বাতিল করেন। কিন্তু আমাদের তরফ থেকে জানানো হয়েছে হল পর্যায়ে এটা নিষিদ্ধ, যেভাবে সিদ্ধান্ত হয়েছিল ১৭ জুলাই সেটা বহাল থাকবে। বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর থেকে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা।
কোনোভাবেই গণরুম, গেস্ট রুম, সিট বাণিজ্য সংস্কৃতি ফিরে না আসুক, এমনটাই প্রত্যাশা তাদের। মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পর ক্যাম্পাসের এখন কি অবস্থা? ছাত্রনেতা এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদের জানান। রায়কা, আজকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, গতকালকে রাতে যে সিদ্ধান্তটি হয়েছে সেটি নিয়ে আমরা সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতা যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। তাদের যে প্রতিক্রিয়া সেটি আসলে জানবার চেষ্টা করছিলাম এবং কিছুক্ষণ আগেই এই মধুর ক্যান্টিন এলাকাতেই আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, যিনি, তার কথা হয়েছে এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি যিনি মেঘমল্লার বসু, তার কথা হয়েছে। এবং ছাত্রদল এবং বামপন্থী যে সংগঠনগুলো রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের যে সিদ্ধান্তটি গতকাল সেটি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছেন যে এটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বা বাংলাদেশের নাগরিক হিসেবে নাগরিকদের যে সাংবিধানিক এবং রাজনীতি করবার যে অধিকার রয়েছে সেই অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি করতে পারে না এবং কোনো ধরনের আন্দোলনের মুখে অথবা কোনো ধরনের চাপের মুখে তারা যেটি বলছেন যে মবের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী রাজনীতি করা এবং না করার অধিকার রাখেন। এটি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ছাত্র ইউনিয়নের নেতার যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন। এছাড়া অন্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরও প্রতিক্রিয়া জানার আমরা চেষ্টা করছি। তাদের অনেকের সঙ্গে আমরা এখনো যোগাযোগ করতে পারিনি। তবে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখন আসলে কোন ফরম্যাটে রাজনীতি হবে, কোন ধরনের রাজনীতি চালু থাকবে অথবা এই পরবর্তী সিদ্ধান্ত কী হবে সেটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি একটি বৈঠকে বসেছে, এমনটা আমরা জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয় উপাচার্যের যেটি অফিস রয়েছে সেই অফিসে সেটি শেষ হলে হয়তো আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে অথবা আমরা চেষ্টা করেও কি সিদ্ধান্ত হয় সেটি জানতে পারবো। তখন হয়তো বুঝতে পারবো যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, আবাসিক হলগুলোতে যে ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত সেটি আসলে কেমন হতে পারে। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পরিবেশের বিষয় যেটি রয়েছে সেটি খুব স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অনেকে এবং অন্যান্য অনেক রাজনৈতিক দলের অনেকেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনীতি চায় না এবং সেটি গতকালকে রাতে আমরা দেখতে পেয়েছি। রায়কা, জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির খবর। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়েছে। মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসা এখন বড় চ্যালেঞ্জ। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আগামী জাতীয় নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন এবারে নির্বাচনে কারো পক্ষে বিপক্ষে কাজ করবে না বলে জানান সিইসি। কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে এই অপচেষ্টা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান নাসির উদ্দিন। আমাদের কাজ করবে, তারা দেখবে যে আমরা একটা সুন্দর আপনাদের সবার সহযোগিতা নিয়ে, দেশবাসীর সহযোগিতা নিয়ে সবার দায়িত্ব আছে এখানে এবং আপনারা শুধু একটু জনগণকে অ্যাপিল করেন যাতে সবাই ভোটের কেন্দ্রে আসে। মানুষ যদি সুযোগ সুবিধা দেখে যে না এখানে কোনো দান্দাবাজি নাই, ইলেকশন কমিশন কোনো দান্দাবাজির মধ্যে নাই, তারা সত্যিকার প্রত্যেকটা সুন্দর ইলেকশন দিতে চায়, মানুষ দেখবেন যে আপনার সাথে আছে। আমরা জাতির কাছে ওয়াদা দিয়েছি, আমি ব্যক্তিগতভাবে এবং আমার কলিগরা, আমি এটা একটা ইমানি দায়িত্ব হিসেবে নিয়েছি। পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আদিবাসী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা নিয়ে গোল টেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো এরকম পরিকল্পনা যাতে আমাদের ভূখণ্ডকে নিয়ে সফল হতে না পারে সেই জন্য আমাদের দেশের সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী, বুদ্ধিজীবী মহল যারা এই বিষয়ে গবেষণা করেন এবং এই বিষয়ে যারা চর্চা করেন এবং এই লাইনে যারা সাংবাদিকতা করেন সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্টা রাখতে হবে যাতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা আমরা বজায় রাখতে পারি। বিমান ওঠানামা বা অ্যাপ্রোচওয়ে এলাকায় মাইলস্টোন স্কুল সহ 5 শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বেবি চকের আপত্তি তোয়াক্কা না করে অনুমোদন দিয়েছে এসব স্থাপনার। নগর পরিকল্পনাবিদ এবং এভিয়েশন বিশেষজ্ঞদের আশঙ্কা, আলাদা একটি রানওয়ে এবং বিমান প্রশিক্ষণ ঢাকার বাইরে স্থানান্তর না হলে মাইলস্টোনের মতো ঘটনার আশঙ্কা থেকে যায়। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ম অনুসারে বিমানবন্দরের আশপাশে ১৫০ ফুটের ওপর উঁচু স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা আছে। কারণ বিমানবন্দরের ওঠানামার ক্ষেত্রে অ্যাপ্রোচওয়ে ও রানওয়েতে দৃষ্টিসীমায় স্পষ্ট রাখা প্রয়োজন। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কুর্মিটোলা থেকে শুরু করে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত অসংখ্য সুউচ্চ স্থাপনা গড়ে উঠেছে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, চিঠি দিলেও রাজুক কোনো ব্যবস্থা নেয় না। 8 তলা করা হয়েছিল 150 ফিট, উনি করে ফেলেছেন 160 ফিট। এটা বলতে পারি, বাট আমি যে ভাঙবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যে আমি সাপোর্ট নিয়ে যে ভাঙবো, সেই অধিকারটা আমার নাই। ল্যান্ডিং টেক অফের জায়গায় যদি আপনার কিছু হয়, আপনি বলতে পারবেন আজকে একটা এই বিমান হয়েছে, আল্লাহ না করুক অন্য কোনো বিমান হতে পারত। এবছরে থার্ড টার্মিনাল চালু হলে ঢাকায় আরও অনেক প্লেনের ওড়াউড়ি বাড়বে এসবের উপর দিয়েই। হয় ফরেস্ট আর নাইলে বিল। থার্ড টার্মিনাল করেছি, এখন I don't know how it will be in future. More airlines will be coming and we want them to come. More aircraft will be flying in. এবং এই শহরের যে গ্রোথ হচ্ছে, এটাকে ভাঙানোর ক্ষমতা আমাদের নাই। আবার একই রানওয়েতে সামরিক ও যাত্রীবাহী প্লেনের চলাচলের কারণেও ঝুঁকি থাকে। এমনকি যাত্রীবাহী বিমানের বেশিরভাগ সময় ট্যাক্সিওয়েতে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। আমাদের এখানে নীতিনৈতিকভাবে দেখি যে কমার্শিয়াল এয়ার ট্রাফিকের বিরাট লম্বা লাইন হয়ে গেছে টু প্রোভাইড দ্য প্রায়োরিটি টু দ্য মিলিটারি এয়ারক্রাফটস। বিশেষজ্ঞদের দাবি, ঢাকার বাইরে এয়ারফিল্ড হতে পারে সমাধান, একই সাথে ঝুঁকিমুক্ত রানওয়ে নির্মাণ করতে হবে। কোথাও এই সিভিল এভিয়েশনের পাথওয়ের কারণে যে মানুষ এবং তার যে ভালনারেবিলিটি, তার যে রেসিলিয়েন্স, তার যে সেফটি, তার একটা লাইন না এনারা রিকোয়েস্ট করেছে, না ড্যাব অ্যাকোমোডেট করেছে। কিসের সেফটির কথা বলছেন? বিশেষজ্ঞরা বলেন, ঢাকায় নতুন রানওয়ে ও অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই সনদের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। সকালে বিজয়নগরে এবি পার্টি প্রধান কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফুয়াদ বলেন, নির্বাচনে যে সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, তাতে তার দল স্বাগত জানিয়েছে। কিন্তু নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে কমিশন তাদের মূল সংস্কারে এখনও হাত দেয়নি। নির্বাচন কমিশনের সক্ষমতা প্রশ্ন তুলে তিনি আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বেশিরভাগ উপদেষ্টা গত 1 বছরে তাদের মন্ত্রণালয় চালাতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ তার। বলেন, আমলাতন্ত্রের সংস্কারে ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি, আর এই আমলাদের কারণে উপদেষ্টারা ব্যর্থ হয়েছেন। যেই বিষয়গুলো নিয়ে সনদে সবাই একমত হয়ে গেছেন, সেটা স্বাক্ষরিত হবার জন্য যেই শর্ত এখনও বাদ আছে আলোচনা, সেটা হচ্ছে বাস্তবায়নের সময় এবং পদ্ধতি। আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রোক্লামেশন জারি করে এটার ইমিডিয়েটলি বাস্তবায়ন করবার উদ্যোগ নিতে পারে। এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে, যে এটাকে ভিত্তি করেই সংবিধান যতটুকু থাকবে অতটুকু থাকবে, এটার সাথে যেটা যাবে না সংবিধানের সেই ধারাগুলো বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে। নেক্সট পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কি হবে না হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।